আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সীমান্তে উত্তেজনা মাঝে সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান। প্রক্সি ওয়ার শুরুর অভিযোগ ভারতের, যে কোনো সময় যুদ্ধ শুরুর আশঙ্কা। কাতার আমিরে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। সড়কের দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা। 5 দশকেও চালু হয়নি কুমিল্লা বিমানবন্দর। চলাচল শুরু হলে বাড়বে ব্যবসা ও বিনিয়োগ। প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। এবং ন্যানো ইউরিয়া সার উদ্ভাবন করে সাড়া ফেলেছেন যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাভেদ। উৎপাদন খরচ কম, ফলনে বেশি, বাজারজাতের দাবি কৃষকদের। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারত পাকিস্তানকে যুদ্ধের আরো কাছাকাছি নিয়ে এসেছে। ভারতের দাবি, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর মধ্য দিয়ে পাকিস্তান ছায়াযুদ্ধ শুরু করে দিয়েছে। এদিকে পাকিস্তানের সাইবার বাহিনী ভারতের বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দেওয়ার ছক কষছে, এমন আশঙ্কায় দেশ জুড়ে সতর্কতা জারি করেছে ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ বিভাগ। ওদিকে ভারতে অনুপ্রবেশের সময় পাকিস্তানের এক সেনাকে আটক করেছে ভারত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভূস্বর্গ হিসেবে খ্যাত কাশ্মীর জুড়ে এখন বিরাজ করছে যুদ্ধের আতঙ্ক। পেহেলগামে 26 জনকে গুলি করে হত্যার 11 দিন পর ভারত ও পাকিস্তান যুদ্ধের খুব কাছাকাছি পৌঁছে গেছে। প্রতিদিনই দুই দেশের আক্রমণাত্মক পদক্ষেপ বাড়িয়ে তুলছে উত্তেজনা। দুই চিরশত্রু ভারত পাকিস্তান এখন যুদ্ধ শুরুর আগের প্রস্তুতিতে ব্যস্ত। ছক কষছে কিভাবে ঘায়েল করা যায় শত্রু দেশকে, যা ভাবিয়ে তুলেছে গোটা বিশ্বকে। এই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে তুলেছে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা। ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে উস্কানিমূলক বলে মন্তব্য করেছে ভারত। দেশটির গণমাধ্যমগুলো খবরে বলা হয়েছে, এই পরীক্ষা চালানোর মধ্য দিয়ে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ শুরু করে দিয়েছে পাকিস্তান। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 450 কিলোমিটার। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপি পাকিস্তান সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, উৎক্ষেপণের লক্ষ্য ছিল সৈন্যদের যুদ্ধের প্রস্তুতি এবং মিসাইলের সক্ষমতা যাচাই করা। পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিজ্ঞানী, প্রকৌশলী এবং সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের অভিনন্দন জানিয়েছে। এদিকে ভারত দাবি করেছে, পাকিস্তানের সাইবার বাহিনী ভারতের বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দেওয়ার ছক কষছে। টার্গেটের তালিকায় রয়েছে পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। এই আক্রমণ ঠেকাতে দেশ জুড়ে সতর্কতা জারি করেছে দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ বিভাগ। অন্যদিকে পাকিস্তান থেকে সরাসরি ও পরোক্ষভাবে সব ধরনের আমদানি নিষিদ্ধ করেছে ভারত। এক সরকারি নোটিশে ভারতের বাণিজ্য শিল্প মন্ত্রণালয় এর নির্দেশনা জারি করে। এতে বলা হয়, এই নিষেধাজ্ঞার বাইরে কোনো কিছু আনতে চাইলে সরকারের স্পষ্ট অনুমতি লাগবে। ভারত শুধু আমদানি বন্ধ করেই থেমে থাকেনি, বিশ্বব্যাংক, IMF, এশীয় উন্নয়ন ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে পাকিস্তানকে ঋণ না দেওয়ার জন্য আবেদন জানানোর প্রস্তুতি নিচ্ছে। ভারতের দাবি, এসব পদক্ষেপের লক্ষ্য হল পাকিস্তানে যেসব আর্থিক উৎস সন্ত্রাসবাদে সহায়তা করে তা বন্ধ করা। এদিকে ভারত পাকিস্তান দ্বন্দ্ব শুধু দুই দেশের মাঝেই সীমাবদ্ধ থাকেনি, উগ্রতা স্পর্শ করেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকেও। পাকিস্তানে এক নারীর সাথে বিয়ে গোপন করা এবং ভিসার মেয়াদের বাইরে ভারতে রাখায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর এক জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ANI। প্রতিবেদনে বলা হয়েছে, 41 ব্যাটালিয়নে মুনির আহমেদের এই কর্মকাণ্ড চাকরির আচরণ লঙ্ঘন এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে জানিয়েছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ। আসিফুর রহমান সাগর, ATN বাংলা। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে মঙ্গলবার দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এই কথা জানান। বেগম জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও শর্মিলা রহমানও আসবেন। যানজট যাতে না হয় সেই জন্য নেতাকর্মীদের রাস্তার দুই ধারে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর আহ্বান জানানো হয়েছে দলের পক্ষ থেকে। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। 4 মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাথে আসছেন তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান।
প্রথমে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসার কথা থাকলেও কাতার আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়া দেশে ফিরছেন বলে সংবাদ সম্মেলনে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী 5 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা যেটা আশা করছিলাম যে বিমানে তিনি গেছেন, অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে, আমাদের মাঝে আবার ফিরে আসবেন। এ সময় যানজটের বিষয়টি মাথায় রেখে রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান তিনি। সেখানে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন খালেদা জিয়া। টানা 17 দিন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে 25 জানুয়ারি খালেদা জিয়া বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। 4 ঘন্টা পর রাজধানী পুরানো পল্টনে বহুতল ভবন সাব্বির টাওয়ারের ছাদে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার মধ্যরাতে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ সালেউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাত 8:30টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। 7 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে তারা। 7 ইউনিটে প্রায় 4 ঘন্টার চেষ্টায় রাত 12:25 আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি। বহুতল ভবনটিতে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তবে ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রবিবার তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শী এবং ভবনটির ব্যবসায়ীরা জানান, 11তলা ভবনের বেশিরভাগই ইলেকট্রনিক ডিভাইসের দোকান। ভবনটির ছাদে ঝাড়বাতি বা বাল্ব তৈরি কারখানা ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে ধারণা করছেন তারা। আগুনটা ছিল এই 11তলা ভবনের ছাদে। আরেকটা টিন শেড ভবন ছিল প্রায় পুরো ছাদ জুড়েই, এবং এই টিন শেডের ভিতরে প্রচুর পরিমাণ বৈদ্যুতিক সাজ সরঞ্জামাদি বিভিন্ন রকম মালামাল ছিল, এবং এতে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা ছিল না। একটা মাত্র দরজা, তার কোনো জানালা নাই। যেহেতু হাইরাইজ বিল্ডিং, উপরে আমাদের পানি নিয়ে ওখানে পানির প্রেসার পাওয়া এবং আমাদের উপরে উঠা নামা কাজ করা, এটা খুবই কষ্টকর ছিল। তারপরেও আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। 12:25 সময় আমরা আগুন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছি। সরকারি উদ্যোগের অভাবে 5 দশকেও চালু হয়নি কুমিল্লা বিমানবন্দর। সংশ্লিষ্টরা বলছেন, রানওয়ে কার্পেটিং, ফায়ার সার্ভিস চালু ও এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের জনবল নিয়োগ দিলে এটি চালু করা সম্ভব। এ বন্দরে বিমান ওঠানামা শুরু হলে বাড়বে বিনিয়োগ, সমৃদ্ধ হবে এই অঞ্চলের জনপদের জীবন। কুমিল্লা প্রতিনিধি খায়রুল হাসান মানিকের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। প্রায় অর্ধশত বছর ধরে কোনো বিমান ওঠানামা করেনি কুমিল্লা বিমানবন্দরে। এখনও এই বিমানবন্দর কাগজে কলমে চালুই রয়েছে। স্থানীয়রা জানায়, 77 একর জায়গায় স্থাপিত এই বিমানবন্দরের রানওয়ে ভাঙা রাস্তার মতো পড়ে আছে। ঘাসে ঢাকা এলাকায় গড়ে উঠেছে গরুর খামারও। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এটি সংস্কারে প্রয়োজন মাত্র 30 কোটি টাকা। অল্প খরচে হবে, রানওয়ের কার্পেটিং কাজ করতে হবে, আর ফায়ার ব্রিগেডের কিছু লোক লাগবে এবং ফায়ার গাড়ি লাগবে। এটি চালু হলে বিমানবন্দর সংলগ্ন কুমিল্লা ইপিজেডে বিদেশি বিনিয়োগ বাড়বে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, মত কুমিল্লা চেম্বার অব কমার্সের। যেহেতু আমাদের এখানে ইপিজেড আছে, সেই ইপিজেড যে বায়াররা আসবেন তারা ঢাকা নেমে সরাসরি কুমিল্লা বিমানবন্দরে চলে আসবেন। বিনিয়োগ ও পণ্য রপ্তানি সহজ করতে কুমিল্লা বিমানবন্দর দ্রুত চালুর দাবি কুমিল্লা বিসিক সংশ্লিষ্টদের। বাইরের যে বায়াগুলো আসতেছে, এখন তো দেখেন ঢাকা বসে আমরা যাওয়া লাগে, অথবা তারা আসার রোডে যেটা যানজট, এই সমস্যাটা হয়। বিমানবন্দর ছাড়লে তারা আমাদের এখানে আসতে 1 ঘন্টা ভিতরে আসতে পারবো। কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা বিসিকের বিদেশি বিনিয়োগ বাড়াতে বিমান চলাচল চালু করা এখন সময়ের দাবি। এছাড়া অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলে চাহিদা রয়েছে। বর্তমান সরকার যদি এই বিমানবন্দরটি চালু করে দিতে পারে, তাইলে আমার মনে হয় যে আমরা কুমিল্লা আরো সমৃদ্ধশালী হয়ে উঠব।
বর্তমানে বিমানবন্দরের সিগন্যাল ব্যবহার করে আন্তর্জাতিক রুটের ৩৫ থেকে ৪০টি বিমান। এই কাজ পরিচালনায় ২ জন কর্মকর্তা সহ ২২ জন লোকবল রয়েছে। বিমানবন্দরের মাসে আয় ৩০ থেকে ৪০ লাখ টাকা। রানওয়ে মেরামত সহ কিছু উদ্যোগ নিলে চালু হতে পারে বিমান ওঠানামার কাজ, যা কুমিল্লার অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অল্প খরচে অধিক ফলন, পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকিমুক্ত ন্যানো ইউরিয়া সার উদ্ভাবন করে দেশে ব্যাপক সাড়া ফেলেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের অধ্যাপক জাভেদ হোসেন খান। তার উৎপাদিত সার যশোর সহ দেশের বিভিন্ন এলাকায় পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। এই সার ব্যবহারে উৎপাদন খরচ যেমন কমেছে, তেমনি ফলনও হয়েছে বেশি। তাই এই সার সরাসরি বাজারজাতের দাবি কৃষকদের। যশোর থেকে তামান্না ফারজানা পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। দেশে বছরে ধান উৎপাদন করতে যে পরিমাণ ইউরিয়া সার লাগে তার ৮০% পূরণ হয় আমদানির মাধ্যমে। এই সার আমদানিতে যেমন বাড়ছে বৈদেশিক মুদ্রার ব্যয়, তেমনি রাসায়নিকের ব্যবহারে কমে যাচ্ছে ফসলি জমির উর্বরতা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড জাভেদ হোসেন খানের তৈরি ন্যানো ইউরিয়া সার কৃষকদের দেখাচ্ছে নতুন স্বপ্ন। গতানুগতিক ইউরিয়া সার কমিয়ে ন্যানো ইউরিয়া সারের ব্যবহার বাড়ানো গেলে ফসল উৎপাদনে ব্যয় অন্তত ৫০% কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যশোরের সদর উপজেলার চূড়ামনকাটির আব্দুলপুরে ১ বছর ধরে এ সারের পরীক্ষামূলক ব্যবহার করে সফলতা পেয়েছেন কৃষকরা। চাষিদের মাঝে এটি ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান গবেষক ইসমাইল হোসেন। কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে বাইরে থেকে সার আমদানি করতে হবে না বলে জানান এই সারের উদ্ভাবক অধ্যাপক ড জাভেদ। এটি কৃষক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সরকারের সাথে সমন্বয় করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। অধ্যাপক ড জাভেদ ও তার টিম ন্যানো ইউরিয়া ছাড়াও আরও ৯ ধরনের ন্যানো পণ্য উদ্ভাবন করেছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন সহ ৯ দফা দাবি জানিয়ে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। রাজশাহী মহানগরের আলুপট্টিতে র্যালির উদ্বোধন করেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আকুঞ্জি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাবুল রবি দাস, সাধারণ সম্পাদক গণেশ মার্ডি ও সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজওয়া। এ সময় বক্তারা আদিবাসীদের অধিকার নিশ্চিতে তাদের ৯ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে জামালপুর জেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এবার জেলায় ১,২৯,৩৭০ হেক্টর জমিতে বোরোর চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ১,২৭,৫৬০ হেক্টর জমিতে। তবে সার, বীজ, কীটনাশক, সেচ, ধান কাটা, মাড়াই, শ্রমিকের মজুরির দাম বাড়তি হওয়ায় উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছে কৃষকরা। এদিকে সরকার মন প্রতি ধানের মূল্য ১,৪৪০ টাকা নির্ধারণ করলেও বর্তমানে প্রতিমন ধান বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায়। ফলে ফলন ভালো হলেও ধানের ন্যায্য মূল্য না পেয়ে হতাশ চাষিরা। এ বিষয়ে সহযোগিতার কথা জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ধানের বাজার কম, কামলা মাইনা বেশি। কামলা মাইনা হলো ৮০০-৯০০, ধানের বাজার হলো ৮০০-৯০০। আজকে কামলা দিয়েছি ৭৫০ টাকা করে। এই বাজারে এখানে আমরা তো পোষে না পুষলে এই পানির মধ্যে ধান কাটে নেবো। এবার আন্তর্জাতিক সংবাদ। সিঙ্গাপুরে পার্লামেন্ট নির্বাচনে টানা ১৪ বারের মতো জয় পেয়েছে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি পিএপি। এর মধ্য দিয়ে টানা ৬০ বছর ধরে চলা পিএপির শাসন আরও দীর্ঘায়িত হতে যাচ্ছে। শনিবার সিঙ্গাপুরে পার্লামেন্ট নির্বাচনের ফলাফল অনুযায়ী পার্লামেন্টের ৯৭টি আসনের মধ্যে ৮৭টি পেয়েছে পিএপি। এর মধ্যে ৩৩টিতে বিপুল ভোটে জয়ী হয়েছে দলটি। স্থানীয় গণমাধ্যম জানায় এবারের নির্বাচনে ৬৫.৫৭% ভোট পেয়েছে পিএপি। এর আগে ২০২০ সালের নির্বাচনে ৬৪.২% ভোট পেয়েছিল তারা। নির্বাচনে বিশাল জয় বর্তমান প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের প্রতি সিঙ্গাপুরের মানুষের বিপুল সমর্থনকেই তুলে ধরেছে। নির্বাচনে মূল বিরোধী দল ওয়ার্কার্স পার্টি ১০টি আসনে জয় পেয়েছে। এবার জানিয়ে দেব খেলার খবর। রিয়াল ভায়াদোলিদকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ লিগের শিরোপার দৌড়ে এগিয়ে গেল বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেছে হ্যান্সি ফ্লিকের দল। প্রতিপক্ষের মাঠে ৬ মিনিটে পিছিয়ে পড়ে অতিথিরা ভায়াদোলিদকে এগিয়ে নেন ইভান সানচেজ। সমতায় ফিরতে মরিয়া প্রথমার্ধে একের পর এক সুযোগ পেল, তা কাজে লাগাতে পারেনি তারা। এরপর রাফিনহার গোলে ৫৪ মিনিটে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা।
আর 60 মিনিটে ফার্মিন লোপেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। মেজর লিগ সকারে নিউ ইয়র্ক রেড বুলসকে 4-1 গোলে হারিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। চেস স্টেডিয়ামে 9 মিনিটে পিকাউল্টের গোলে এগিয়ে যায় হ্যাভিয়ার মাচেরানোর দল। বল দখল আর আক্রমণে এগিয়ে থাকা মায়ামির হয়ে 30 মিনিটে ব্যবধান বাড়ান মার্সেলো উইগান্ড। এরপর লুইস সুয়ারেজ গোল করলে 3-1 এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে দলের চতুর্থ গোলটি করেন লিওনেল মেসি। অন্যদিকে নিউ ইয়র্ক রেড বুলসের হয়ে 1 গোল শোধ দেন এরিক ম্যাক্সিম চুপোমটিং। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। সীমান্তে উত্তেজনা মাঝেই সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান। প্রক্সি ওয়ারের শুরুর অভিযোগ ভারতের, যে কোনো সময় যুদ্ধ শুরুর আশঙ্কা। কাতার আমিরে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল। সড়কের দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা। 5 দশকেও চালু হয়নি কুমিল্লা বিমানবন্দর। চলাচল শুরু হলে বাড়বে ব্যবসা ও বিনিয়োগ। প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। এবং ন্যানো ইউরিয়া সার উদ্ভাবন করে সাড়া ফেলেছেন যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাভেদ। উৎপাদন খরচ কম, ফলনও বেশি, বাজারজাতের দাবি কৃষকদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।